হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের আরও একটা দুর্দান্ত ক্লাস আজকে তোমাদের সঙ্গে আলোচনা হবে। গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন থাকবে। সো অবশ্যই সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো ক্লাসগুলি। আর প্রতিদিনই সকলে কিন্তু সময় করে এই ক্লাসটাতে যুক্ত হবে। সকাল 7টাতে লাইভ ক্লাস হচ্ছে এটা, দ্য ওয়ে অফ সলিউশন। সেখানেও আমি রাত্রে ক্লাস করাচ্ছি তোমাদের। সো সেই চ্যানেলটিও কিন্তু সকলে সাবস্ক্রাইব করে রাখবে। চলো, আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে দেওয়া হলো, এটার উত্তর করো। সবাত শোষণের প্রথম পর্যায়টির নাম হলো কি? সবাত শোষণের প্রথম পর্যায় কি? প্রথমে আমাদের বুঝতে হবে সবাত শোষণ আসলে কি। সবাত শোষণ হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে যে শোষণ হয় সেটাকে সবাত শোষণ বলা হয়। অক্সিজেনের উপস্থিতিতে যে শোষণ হয় সেটাকে আমরা কি বলি? সবাত শোষণ। অ্যান্ড এর বিভিন্ন পর্যায় থেকে এর প্রথম পর্যায় হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, বা গ্লাইকোলাইসিস হচ্ছে প্রথম এটার পর্যায়। পরে দেখো, ধুমল নৃত্য নিচের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে জড়িত? ধুমল, ধুমলটা হচ্ছে একটা উপজাতি নৃত্য। এটা একটা উপজাতির নৃত্য। সো এই ধুমল নৃত্যটা কোথাকার? জম্মু ও কাশ্মীর, যে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল আছে বর্তমানে। জম্মু ও কাশ্মীর একটা সময় রাজ্য ছিল, কিন্তু 2019-এর পরে এটাকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয়েছে এবং দুটি ভাগে সেপারেট করা হয়েছে, একটা জম্মু ও কাশ্মীর এবং একটা লাদাখ। তো জম্মু ও কাশ্মীরের কিন্তু একটা নৃত্য, উপজাতি নৃত্য হচ্ছে ধুমল নৃত্য। জম্মু ও কাশ্মীরে আমরা আরও কিন্তু উল্লেখযোগ্য বিভিন্ন নৃত্য পাবো, যেমন হচ্ছে রাউফ নৃত্য, খুবই ইম্পর্টেন্ট এটা। রাউফ নৃত্য কোথাকার? এবং হিকাত বলে একটা নৃত্য আমরা এখানে খুবই ফেমাস একটা লোকনৃত্য পেয়ে যাব। সো এই দুটো নৃত্য এবং তার সঙ্গে ধুমল, তিনটে নৃত্য কিন্তু আমাদের মনে রাখতে হবে, জম্মু ও কাশ্মীর থেকে পাচ্ছি আমরা। বুদ্ধদেবের প্রথম গুরু কে ছিলেন? বুদ্ধদেব মানে গৌতম বুদ্ধকে বোঝানো হচ্ছে। গৌতম বুদ্ধ, যিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন, সেই গৌতম বুদ্ধের প্রথম গুরু কে ছিলেন? সুন্দর একটা প্রশ্ন। দেখো, গৌতম বুদ্ধের প্রথম গুরু ছিলেন আলার কলম। কে ছিলেন? আলার কলম। অপশন বি ইজ রাইট অ্যান্সার। থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন হরমোন? আচ্ছা, সাধারণত হরমোনগুলি আমাদের অন্তঃক্ষরা গ্রন্থিগুলো থেকে নিঃসৃত হয়। হ্যাঁ, সো থাইরয়েড গ্রন্থি নিজেও কিন্তু একটা অন্তঃক্ষরা গ্রন্থি। আমাদের এই গলা বা ট্রকিয়ার দুই পাশে কিন্তু থাকে এই থাইরয়েড গ্রন্থিটি, এখান থেকে বিভিন্ন হরমোন নিঃসৃত হয়। থাইরয়েড গ্রন্থির বৃদ্ধিটা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? বলো দেখি। অ্যান্সার হচ্ছে এটা TSH, বা এটার পুরো কথা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হচ্ছে TSH এর পুরো কথা। এবারে দেখো, অনেকে ভাববে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, সো এটা হয়তো থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়, কিন্তু না। এটা কোথা থেকে নিঃসৃত হয়? এটা পিটুইটারি থেকে নিঃসৃত হয়। পিটুইটারি এটা ক্ষরণ করে থাকে এই হরমোনটা, TSH হরমোনটা। সংবিধানের কত নম্বর ধারায় অনুযায়ী প্রধানমন্ত্রী নিযুক্ত হন? কোন ধারা অনুসারে প্রধানমন্ত্রী নিযুক্ত হয়ে থাকেন? প্রধানমন্ত্রী, ডিয়ার স্টুডেন্টস, নিযুক্ত হয় কোন ধারা অনুসারে? রাইট অ্যান্সার ধারা 75, 75 নম্বর ধারা অনুসারে। আচ্ছা, প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন? তাকে নিযুক্ত করেন, মনে রাখবে, কে জানো? রাষ্ট্রপতি। যিনি ভারতের রাষ্ট্রপতি হয়ে থাকেন তিনি তাকে নিযুক্ত করেন। কোন ধারা অনুসারে? 75 ধারা অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিযুক্ত করে থাকেন। ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হলো কি? তামাক, টোবাকো, এটা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে?
তামাক কিন্তু একটা ফসলের মধ্যে পড়ে এবং তামাক উৎপাদনে প্রথম অন্ধ্রপ্রদেশ রাজ্য। ডব্লিউবিসিএস একবার প্রিভিয়াস ইয়ারে প্রশ্নটা দিয়েছিল, ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য কি? অন্ধ্রপ্রদেশ রাজ্য সর্বাধিক তামাক উৎপাদন করে থাকে। নেক্সট, শিশুদের জন্য ডিটিপি ভ্যাকসিন দেওয়া হয় কোন রোগের জন্য? ডিটিপি ভ্যাকসিনটা কোন রোগের জন্য প্রদান করা হয়? ডেঙ্গু, টিটেনাস, যক্ষা, হুপিং কাশি, টিটেনাস, ডিপথেরিয়া, হুপিং কাশি, যক্ষা, ডিপথেরিয়া। দেন আছে তোমার অপশন ডিতে, দেখো হাম, যক্ষা, ডিপথেরিয়া। সো ডিটিপি এই ভ্যাকসিনটা কিসের জন্য দেওয়া হয়, কোন কোন রোগের জন্য দেওয়া হয়? অপশন থেকে যেটা বুঝতে পারছি আমরা, তিনটে রোগের জন্য এই ভ্যাকসিনটা দেওয়া হয়। কি কি রোগের জন্য? একটা হচ্ছে ডিপথেরিয়া, আরেকটা টিটেনাস এবং আরেকটা হচ্ছে হুপিং কাশি। দেখো ডিপথেরিয়া, ডি ফর হচ্ছে ডিপথেরিয়া, ডিপথেরিয়া, টি ফর হচ্ছে টিটেনাস, টিটেনাস, এবং পি, পি বলতে কি বোঝানো হচ্ছে? ডিটিপির পি বলতে বোঝানো হচ্ছে পার্টুসিস। পার্টুসিসটা কি? পার্টুসিসটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেটাকে আমরা বাংলায় হুপিং কাশি বলে থাকি। সো এখানে দেখো ডিটিপি, এখানে ডিপথেরিয়া, টিটেনাস, পার্টুসিস বা হুপিং কাশি এই সবগুলোই কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। সব রোগগুলোই কি? ব্যাকটেরিয়া ঘটিত রোগের মধ্যে কিন্তু পড়ে থাকে। পরেরটা দেখি আমরা, কি বলা হচ্ছে, ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? ফিফা বলতে ফুটবল বিশ্বকাপের কথা বলা হচ্ছে। ফুটবল বিশ্বকাপ যেটা প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে, তাই না? সো এই যে ফিফা ফুটবল বিশ্বকাপ, এটা কত সালে প্রথম অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এটা অনুষ্ঠিত হয় 1930 সালে, তাই না? কোথায় হয়েছিল এটা অনুষ্ঠিত, বা কোন দেশ এটার আয়োজক দেশ ছিল? আমরা যদি দেখি, এটার আয়োজক দেশ ছিল উরুগুয়ে। উরুগুয়ে যেটা বর্তমানে কিন্তু দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা দেশ, তাই না? এছাড়া এই যে বিশ্বকাপটা হয়েছিল 1930 সালে, এই বিশ্বকাপটার বিজয়ী দল কোনটি ছিল, বা চ্যাম্পিয়ন হয়েছিল কারা প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ? এটাও আমরা জেনে রাখবো, মনে রাখবে, এটাও কিন্তু উরুগুয়ে প্রথম দেশ ছিল যারা চ্যাম্পিয়ন হয়েছিল, অর্থাৎ যে দেশ আয়োজন করে সেই দেশই কিন্তু প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপটা জয়লাভ করে। এবারে চলে আসো ফিফা ফুটবল বিশ্বকাপের আরো কিছু তথ্য সম্পর্কে। ফিফা ফুটবল বিশ্বকাপের আমরা যদি পরপর আগের দুটো তোমার সাল দেখি, 2018 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ হয়েছিল রাশিয়াতে হয়েছিল, এবং এটার জয়ী দল ছিল ফ্রান্স। ওকে, ফ্রান্স জয়ী হয়েছিল। আবার এরপরে 2018 থেকে 4 বছর পরে কবে আসে? 2022 সালে। 2022 সালে মিডল ইস্ট আরব ওয়ার্ল্ডে প্রথম ফুটবল বিশ্বকাপ হয়। আয়োজক ছিল কোন দেশ? কাতার আয়োজন করে এই বিশ্বকাপটা, এবং এই বিশ্বকাপে ফ্রান্স পরপর 2বার ফাইনালে ওঠে, এবং তার সঙ্গে আর্জেন্টিনাও কিন্তু ফাইনালে পৌঁছেছিল। এবং বিজয়ী হয় কারা, বা জয়ী হয়েছিল কারা? মনে রাখবে, আর্জেন্টিনা হয় জয়ী। ওকে, চলো আরেকটা জিনিস জেনে রাখো, এরপরে কিন্তু 2022-এর পরে আবার বিশ্বকাপ কবে হবে? 2026 সালে হবে। 2026 সালে আয়োজন করবে কোন দেশ? মনে রাখবে 3টি দেশ, একটা হচ্ছে মেক্সিকো, কানাডা অ্যান্ড ইউএসএ বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। উত্তর আমেরিকা মহাদেশের 3টি দেশ, প্রধান দেশ ইউএসএ, কানাডা এবং মেক্সিকো মিলে 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপটা আয়োজন করবে। মহাবীর কত সালে নির্বাণ লাভ করে? মহাবীর ইনি কত সালে নির্বাণ লাভ করেছিলেন? মহাবীর কে ছিলেন? ইনি ছিলেন জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর, শেষ জৈন ধর্মের তীর্থঙ্কর, তাই না? শেষ জৈন তীর্থঙ্কর কে ছিল? অ্যান্সার হচ্ছে মহাবীর। আচ্ছা,
মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর, এটাও একটু জেনে রাখো। সো মহাবীর নির্বাণ লাভ করেছিল কত বছর বয়সে? 43 বছর বয়সে তিনি নির্বাণ লাভ করেছিলেন। আচ্ছা, কিছু কিছু জায়গায় তোমরা এটা 42ও পেতে পারো। সো প্রথমেই আমি এটা ক্লিয়ার করে দিতে চাই, 42 বা 43 কিছু কিছু বইতে তোমরা পাবে। এখানে কিন্তু মত পার্থক্য একটু আছে, যেহেতু প্রচুর বছর আগে। সো সঠিক পুরো ডিটেলসটা একদমই অ্যাকুরেট ডিটেলস কিন্তু এখানে নেই। 43 বছর বয়সে তিনি নির্বাণ লাভ করেন। কোলেরুন কোন নদীর শাখা নদী? শাখা নদী আমরা কাকে বলি? মূল নদী থেকে কোনো ধারা বেরিয়ে গেলে সেটাকে আমরা শাখা নদী বলি। আর উপনদী কাকে বলি? কোনো ছোট ছোট নদী বা ছোট ধারা যখন একটা মূল বা বড় নদীর সাথে এসে মিলে সেটাকে আমরা বলে থাকি উপনদী। সো কোলেরুন কোন নদীর শাখা নদী? কোলেরুন হচ্ছে কাবেরীর একটা শাখা নদী। আচ্ছা, কাবেরীর বিভিন্ন উপনদী আছে। কাবেরী নদীতে একদমই দক্ষিণ ভারতে অবস্থিত একটা নদী, এর বিভিন্ন উপনদী আছে। যেমন ভবানী এর একটা উপনদী, হিমবতী একটা উপনদী, শিমসা, তারপরে বিভিন্ন কিন্তু এর উপনদী উপস্থিত আছে। ঠিক আছে, তো কাবেরীর একটা শাখা নদী কোলেরুন, ভবানী, হিমবতী, এগুলো হচ্ছে তার উপনদী, এগুলো জেনে রাখো। আচ্ছা, আজকে একটা হোমওয়ার্ক দেব, খুবই খুবই ইজি, মানে বাচ্চাদের মতো একটা কোশ্চেন। সেটা হচ্ছে সর্বজনীন দ্রাবক হলো কি? বিভিন্ন অপশন দেওয়া আছে, কেরোসিন, অ্যালকোহল, বেনজিন, জল। সো তোমরা এটা সকলে কমেন্ট করে এর উত্তর জানিয়ে যাবে যে সর্বজনীন দ্রাবক কাকে বলা হয়ে থাকে। আই হোপ তোমরা যতজন এটার ক্লাস দেখছো সকলে এটা সঠিক উত্তর কমেন্ট করে জানিয়ে যাবে। চলো নেক্সট প্রশ্নটা আমরা দেখি, সম্পূর্ণ জীবজগৎ কোন স্তরে অবস্থিত? অপশন দেখো, বিভিন্ন, উত্তরটা বার করো। 11 নম্বর প্রশ্ন। এবং ক্লাসটা কিন্তু সকলে প্রতিদিন মনোযোগ সহকারে দেখো, যাদের বিশেষ করে ক্লার্কশিপের প্রিপারেশন নিচ্ছ, সামনেই তোমাদের পরীক্ষা। সো তাদেরকে আরও বলবো যে ক্লাসগুলো প্র্যাকটিসটা কিন্তু ভালো করে তোমরা একটু করো, বেশি বেশি করে। সম্পূর্ণ জীবজগৎ কোন স্তরে অবস্থিত? অ্যান্সার হচ্ছে বায়োস্ফিয়ার। সম্পূর্ণ জীবজগৎ কোথায় আছে? বায়োস্ফিয়ারে আছে। তো বায়োস্ফিয়ার ইজ রাইট অ্যান্সার। ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন দ্বীপ অবস্থিত? ভারত তার প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। ভারত এর কোন দিকে অবস্থিত? শ্রীলঙ্কা ভারতের একদমই দক্ষিণ দিকে অবস্থিত আছে শ্রীলঙ্কা দেশটা, তাই না? শ্রীলঙ্কা এবং ভারত জলভাগের দ্বারা কিন্তু বিচ্ছিন্ন। এখানে পক প্রণালী এবং মান্নার উপসাগর আছে, যে দুটো ভারত এবং শ্রীলঙ্কাকে বিভক্ত করে। খুবই পরীক্ষায় আসে যে ভারত শ্রীলঙ্কাকে বিভক্ত করেছে কোন প্রণালী? পক প্রণালী বিভক্ত করেছে। আরেকটা হচ্ছে মান্নার উপসাগর, তারা বিভক্ত করেছে। কিন্তু ভারত এবং শ্রীলঙ্কার মাঝে একটা দ্বীপ আছে, বা এই দ্বীপটার নাম কি? অ্যান্সার হচ্ছে পাম্বাম দ্বীপ, এটার নাম। ঠিক আছে, পাম্বাম দ্বীপ অবস্থিত ভারত শ্রীলঙ্কার মাঝে। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে নিম্নের কোন বিক্রিয়া ঘটে? তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোড ক্যাথোডের ব্যবহার করা হয় না? সো তখন ক্যাথোডে নিম্নের কোন বিক্রিয়াটি ঘটে থাকে? মনে রাখবে, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ঘটে বিজারণ, আর জারণ কোথায় ঘটে? অ্যানোডে ঘটে জারণ। অ্যানোডে ঘটে জারণ। আচ্ছা, পর্যটক নিক্কোলো মানুচি কোন দেশের বাসিন্দা ছিলেন? নিক্কোলো মানুচি ইনি মুঘল যুগের শেষ দিকে বা মুঘল যুগে ভারতে এসেছিলেন। তিনি কখন ভারতে এসেছিলেন? মুঘল যুগে ভারতে এসেছিলেন নিক্কোলো মানুচি। কোন দেশ থেকে? ইটালি থেকে তিনি ভারতে এসেছিলেন। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গারো পাহাড়, আরো একবার বলি, এটা কোথায় আছে? গারো পাহাড় মেঘালয় মালভূমিতে আছে। মেঘালয় মালভূমিতে অবস্থিত গারো পাহাড়। গারো পাহাড়ের হাইয়েস্ট পিক কি? অ্যান্সার হচ্ছে নকরেক, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। এটার উচ্চতা কত একটু জেনে রাখো। গারো পাহাড়ের উচ্চতা হচ্ছে, নকরেক শৃঙ্গের উচ্চতা হচ্ছে 1412 মিটার। এটা কিন্তু গারো পাহাড়ে হাইয়েস্ট পিক। দ্যাট স্টুডেন্টস, তোমাদের সম্পূর্ণ বাংলায় আমাদের রেল এবং এসএসসি এক্সামের জন্য একটা প্র্যাকটিস সেট আনা হয়েছে। যারা
রেল এসএসসি পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে চাও, দুর্দান্ত প্র্যাকটিসের একটা ক্লাস। এখানে কিন্তু তোমরা সমস্ত বিগত বছরের যে প্রশ্ন অর্থাৎ পিআইকিউস প্র্যাকটিস করতে পারবে, তার সঙ্গে কিন্তু মডেল প্র্যাকটিস সেট বিভিন্ন কিন্তু করানো হবে। এখানে সমস্ত বিষয়ের ক্লাস তোমরা যদি দেখতে চাও ডিটেলসের সঙ্গে কিন্তু সেখানে এমসিকিউগুলো প্র্যাকটিস করা হয়। আরপিএফ, এনটিপিসি এবং জিডিএমটিএস এই সমস্ত প্রচুর পরীক্ষার জন্য তোমরা সমস্ত পরীক্ষার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। সম্পূর্ণ বাংলাতে কিন্তু ক্লাসগুলো বা কোশ্চেনগুলো করানো হবে। সো আমরা সমস্ত টিচাররা থাকছি এখানে দ্য ওয়ে অফ সলিউশন ফ্যামিলি থেকে। তোমাদের প্রথম কয়েকদিনে কিন্তু অফার দেওয়া হয়েছে। সো অফারটা ক্লেম করতে আজই ভর্তি হও আমাদের লক্ষ্য ব্যাচ, যেটা এসএসসি এবং রেলের ব্যাচ। তো সকলে ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে কিন্তু চলে যাবে। আরেকটা নতুন ব্যাচ দেখো আমাদের 4.0 ব্যাচ, যেটাতে তোমরা একদমই বেসিক ক্লিয়ার করতে পারবে। এটা কি, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ব্যাচ, এই প্র্যাকটিস ব্যাচটা। আর এটা হচ্ছে কি, এটা বেসিক, যাদের বেসিক ক্লিয়ার নেই, একদমই নতুন। আমি কি বলবো, তোমার বেসিক ক্লিয়ার থাকলেও তুমি এই ব্যাচটাতে ভর্তি হও যদি কোনো ফাউন্ডেশন না করে থাকো, কারণ বেসিকটা কিন্তু ক্লিয়ার করা খুবই খুবই জরুরি। হ্যাঁ, নিজে থেকে আগে থেকে পণ্ডিত হয়ে ভেবে কিন্তু বসে থেকো না যে আমি সব কিছু জানি। একদমই বেসিক থেকে সব জানার চেষ্টা করো। কম্বাইন্ড ফাউন্ডেশন 4 ব্যাচ এটা। সো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, সেখান থেকে সকলে চলে যেও আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো। আরও কিন্তু এই সমস্ত ব্যাচ আছে, সেখানে তোমরা TWS একাডেমিতে গেলে পেয়ে যাবে। চলো আমরা পরের প্রশ্নে ব্যাক করি। আর এই ক্লাসটাও কিন্তু প্রতিদিন তোমরা করতে থাকো। এই যে প্র্যাকটিস ক্লাসটা আমি তোমাদের ইউটিউবে করাচ্ছি, দ্য ওয়ে অফ সলিউশনে করাচ্ছি, দেন TWS একাডেমিতে করাচ্ছি, ক্লাসগুলো কিন্তু প্রতিদিন দেখো। হ্যাঁ, ভারতীয় প্রত্নতত্ত্বের জনককে? প্রত্নতত্ত্বের জনককে রাইট অ্যান্সার হচ্ছে আলেকজান্ডার কানিংহাম। ইনি হচ্ছেন ভারতীয় প্রত্নতত্ত্বের জনক। পেসো কোন দেশের মুদ্রা? পেসো কোন দেশের মুদ্রা? চলো উত্তর কি হবে? অ্যান্সার কি হবে? পেসো হচ্ছে আর্জেন্টিনার মুদ্রার নাম। কোথাকার মুদ্রা? আর্জেন্টিনার। স্পেনের মুদ্রার নাম কি? ইউরো হচ্ছে স্পেনের মুদ্রা। ইউরো স্পেনের মুদ্রা, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি একটাই। রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল। রাশিয়ার মুদ্রার নাম কি ডিয়ার স্টুডেন্টস? রুবল হচ্ছে রাশিয়ার মুদ্রা। আচ্ছা, দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কি? রান্ড হচ্ছে দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম, হচ্ছে রান্ড। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকান। আচ্ছা, এদের রাজধানী কি এটাও বলে রাখি। যেমন এদের রাজধানী যদি আমরা দেখি, রাজধানী কি? স্পেনের রাজধানী কি? স্পেনের রাজধানী হচ্ছে মাদ্রিদ, হচ্ছে স্পেনের রাজধানী। আর্জেন্টিনার রাজধানী কি? বুয়েন্স এয়ার্স। বুয়েন্স এয়ার্স হচ্ছে আর্জেন্টিনার রাজধানী। রাশিয়ার অবভিয়াসলি মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী। অ্যান্ড দক্ষিণ আফ্রিকার রাজধানী কিন্তু তিনটে রাজধানী। দক্ষিণ আফ্রিকার কয়টা রাজধানী? তিনটে কিন্তু রাজধানী। কি কি রাজধানী? একটা হচ্ছে এদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল, নাম কি? নাম হচ্ছে প্রিটোরিয়া। প্রিটোরিয়া এদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল। আরেকটা হচ্ছে কেপ টাউন, যেটা লেজিসলেটিভ বা আইনসভা ক্যাপিটাল, এটা হচ্ছে কেপ টাউন। আরেকটা কিন্তু এদের ক্যাপিটাল আছে, যেটা হচ্ছে জুডিশিয়াল ক্যাপিটাল বা বিচার বিভাগীয় একটা ক্যাপিটাল, যেটার নাম হচ্ছে ব্লুম ফাউন্টেন। ওকে, পৃথিবীর একমাত্র দেশ যাদের তিনটে ক্যাপিটাল আছে। ওকে, অ্যাডমিনিস্ট্রেটিভ, জুডিশিয়ারি, লেজিসলেটিভ ক্যাপিটাল হচ্ছে তিনটে, প্রিটোরিয়া, কেপটাউন, ব্লুম ফাউন্টেন, দক্ষিণ আফ্রিকার। নেক্সট, পরের প্রশ্নতে উত্তরটা করো কমেন্ট করে সকলে, যে ভারতের সব থেকে জনবহুল শহর কোনটি? রাইট অ্যান্সার কি হবে? ভারতের সবচেয়ে জনবহুল শহর কোনটি? বর্তমানে ভারতের সবচেয়ে জনবহুল শহর হচ্ছে দিল্লি। আচ্ছা, এখান থেকে আরো একটা তথ্য জেনে রাখো, দিল্লি হচ্ছে দিল্লি বর্তমানে বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর। দ্বিতীয় জনবহুল শহর। ভারতের মধ্যে সবচেয়ে জনবহুল আর বিশ্বের মধ্যে দ্বিতীয় জনবহুল শহর। তাহলে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি? মনে রাখবে, জাপানের টোকিও হচ্ছে বিশ্বের
সবচেয়ে জনবহুল শহরের কিন্তু তালিকায় আসে প্রথমে। ওকে, তো টোকিও সবচেয়ে জনবহুল শহর বিশ্বের। নেক্সট, রেকটিফায়ারের কাজ কি? রেকটিফায়ার হচ্ছে একটা যন্ত্র। রেকটিফায়ার কি একটা যন্ত্র, এর কাজ কি? কি কাজে ব্যবহার করা হয় এটাকে? ডিসি ডাইরেক্ট কারেন্ট থেকে অল্টারনেটিং কারেন্টে রূপান্তর, অল্টারনেটিং কারেন্ট থেকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর, এবং নিম্ন ভোল্টেজে কাজ করা নাকি না? অ্যান্সার হচ্ছে রেকটিফায়ারের কাজ অল্টারনেটিং কারেন্ট থেকে সেটাকে ডাইরেক্ট কারেন্টে পরিণত করা বা ডাইরেক্ট কারেন্টে পরিণত করা। এটা এসি থেকে ডিসিতে কিন্তু পরিণত করে থাকে রেকটিফায়ার যন্ত্রটা। আচ্ছা, ভারতে কে প্রথম বাজেট ব্যবস্থা প্রচলন করেন? ভারতে প্রথম বাজেট প্রচলন করেছিলেন কে? আচ্ছা, ভারতে যিনি প্রথম বাজেট উপস্থাপন করেছিলেন বা বাজেট প্রচলন করেছিলেন তিনি হচ্ছেন লর্ড ক্যানিং। 1860 সালে প্রথম কিন্তু ভারতে বাজেটের প্রচলন হয়েছিল। তার আগে 1859 সালে লর্ড ক্যানিং এর সময় ভারতের একজন অর্থমন্ত্রকের দায়িত্বে থাকা ব্যক্তি যার নাম হচ্ছে জেমস উইলসন। জেমস উইলসন তিনি ভারতের প্রথম বাজেট উত্থাপন করেন। প্রথম ভারতের বাজেট কি উত্থাপন করেছিলেন? জেমস উইলসন 1859 উত্থাপন করেন, আর এটা পাশ করেছিলেন লর্ড ক্যানিং 1860 গিয়ে, বা পরিচালন করেছিলেন 1860 গিয়ে। পরবর্তীতে 1947 যখন ভারত স্বাধীনতা পায়, স্বাধীন ভারতে প্রথম যিনি অর্থমন্ত্রী ছিলেন আর কে শানমুখ চেট্টি, তিনি স্বাধীন ভারতের প্রথম বাজেট প্রচলন করেছিলেন। পলাশির যুদ্ধের পর কে বাংলার নবাব হন বা বাংলার নবাব কাকে করা হয়েছিল? পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়? নবাব সিরাজউদ্দৌলা ও কার মধ্যে হয়েছিল? ইংরেজদের মধ্যে হয়েছিল, তাই না? সিরাজ একদিকে ছিল, একদিকে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইংরেজ বাহিনী বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল। সো পলাশির যুদ্ধটা হয়েছিল কবে? অ্যান্সার মনে রাখবে, 1757 সালে হয়েছিল পলাশির যুদ্ধ। আরো যদি আমরা সঠিকভাবে বলি সেটা হচ্ছে 23শে জুন। 1757 সালের 23শে জুন হয়েছিল পলাশির যুদ্ধ। সেই পলাশির যুদ্ধের পরে বাংলার নবাব হয়েছিলেন মীর জাফর। ইনি একটা সময় সিরাজউদ্দৌলার সেনাপতিতে ছিলেন, কিন্তু পরবর্তীতে তাকে বাংলার নবাব নিযুক্ত করা হয়। এর পিছনে অনেক বড় কাহিনী আছে, সেটা পরে কোনোদিন ক্লাসে আলোচনা হবে। সন্দেশ পত্রিকা কে প্রকাশ করেছিলেন? নেক্সট, দারুণ আরো একটা প্রশ্ন পেয়ে গেলাম, সন্দেশ পত্রিকা কে চালু করেছিলেন বা প্রকাশ করেছিলেন? অ্যান্সার হচ্ছে সন্দেশ পত্রিকা চালু করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বিশ্ব দরিদ্র দূরীকরণ দিবস পালিত হয় কবে? বিশ্ব দরিদ্র দূরীকরণ দিবস কোন দিনে পালন করা হয়? দ্রুত অ্যান্সার করো, অ্যান্সার কি হবে? এটা 17ই অক্টোবর বিশ্ব দরিদ্র দূরীকরণ দিবস পালিত হয়। কমলালেবুর শহর নামে পরিচিত কোন শহরকে অরেঞ্জ সিটি বা কমলালেবুর শহর বলা হয়ে থাকে? রাইট অ্যান্সার ইজ নাগপুরকে বলা হয় কমলালেবুর শহর। নাগপুর কোথায়? মহারাষ্ট্রে অবস্থিত। নাগপুর শহর কোথায়? মহারাষ্ট্রে। আচ্ছা, নিউটনের কোন সূত্রকে জ্যাডের সূত্র বলে? জ্যাডের সূত্র আবার কি? জ্যাডের মানে হচ্ছে জড়তা, ঠিক আছে? জ্যাডের মানে হচ্ছে জড়তার সূত্র। এটা নিউটনের কোন সূত্র? নিউটনের 3টে সূত্র ছিল, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। প্রথম সূত্রকে জড়তার সূত্র বলে। প্রথম সূত্রে কি বলা হচ্ছে? কোনো যদি একটা বস্তু স্থির অবস্থায় থাকে, সেটা চিরকালই স্থির অবস্থায় থাকবে যদি তাকে বাইরে থেকে কোনো বল প্রয়োগ বা তার উপরে কৃতকার্য প্রয়োগ না করা হয়। আবার কোনো বস্তু ধরো গতিশীল আছে, সেই গতিশীল বস্তুটাকে যদি বাইরে থেকে বল প্রয়োগ করে তাকে থামানো না হয়, তাহলে সে চিরকালই গতিশীল অবস্থায় থাকবে। সো স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে, বাইরে থেকে কোনো যদি ইন্টারফেয়ার না করা হয় তার উপরে। ওকে, সো এখানে এটাকে জড়তার সূত্র বলা হচ্ছে।
হাওয়া মহল কোথায় অবস্থিত? হাওয়া মহল আছে কোথায়? এটা রাজস্থানে আছে। রাজস্থানের কোন শহর? জয়পুর শহরে আছে হাওয়া মহল। আচ্ছা আচ্ছা, একটা জিনিস এখান থেকে মনে রাখবে, এই হাওয়া মহল এটা নির্মাতা কে ছিল? হাওয়া মহলটা নির্মাণ কে করেন? মনে রাখবে, হাওয়া মহল নির্মাণ করেছিলেন মহারাজ সাওয়াই প্রতাপ সিং। কে করেছিলেন? মহারাজ সাওয়াই প্রতাপ সিং তিনি হাওয়া মহল নির্মাণ করেছিলেন জয়পুরে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে? কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের অন্যতম একটা প্রাচীন বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয় এটা স্থাপিত হয় কত সালে? কলকাতা বিশ্ববিদ্যালয় ডিয়ার স্টুডেন্টস, মনে রাখবে এটা 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। এটাও লর্ড ক্যানিং এর সময় স্থাপিত হয়। লর্ড ক্যানিং কিন্তু এই সময় আমাদের ভারতের গভর্নর জেনারেল ছিলেন। এবারে দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের যিনি চ্যান্সেলর হয়ে থাকেন তিনি সাধারণত, যিনি ভাইসরয় ছিলেন প্রথমে তিনি, অর্থাৎ লর্ড ক্যানিংই কিন্তু প্রথম চ্যান্সেলর ছিলেন। আর প্রথম ভাইস চ্যান্সেলর যিনি ছিলেন তিনি হচ্ছেন কে জানো? তিনি হচ্ছেন স্যার উইলিয়াম কোলভিল। উইলিয়াম কোলভিল ইনি ছিলেন প্রথম ভাইস চ্যান্সেলর কলকাতা বিশ্ববিদ্যালয়ের। আর প্রথম ভারতীয় ছিলেন কে? গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ইনি ছিলেন প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর কলকাতা বিশ্ববিদ্যালয়ের। ওকে, পরেরটাতে তাহলে চলে আসি। প্রথম চটকল কারখানা কোথায় গড়ে ওঠে? ভারতের প্রথম চটকল কারখানা কোথায় গড়ে উঠেছিল? এই প্রশ্নটা নোট করো, পরীক্ষায় কিন্তু আসতে চলেছে এরকম প্রশ্ন। চটকল, পাটকল, আর একটা হচ্ছে বস্ত্র বয়ন কল, বা যেটাকে আমরা বস্ত্রকলই বলে থাকি, যেটাকে বা কার্পাস বয়ন কল কোথায় প্রথম স্থাপিত হয়? এই তিনটে কিন্তু প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রথম চটকল স্থাপিত হয় ভারতের কোথায়? এটা কিন্তু পশ্চিমবঙ্গের রিষড়াতে স্থাপিত হয়েছিল। কবে স্থাপিত হয়? এটা কবে স্থাপিত হয় ডিয়ার স্টুডেন্টস? মনে রাখবে 1855 সালে স্থাপিত হয়েছিল রিষড়াতে চটকল। এই চটকলটার জায়গায় তোমরা কোনো সময় প্রশ্নে কিন্তু পাটকল পেতে পারো। সো ঘাবড়ানোর কিছু নেই, পাটকল যা চটকলও সেম, অর্থাৎ পাট থেকেই তো চট তৈরি হয়, আগে পাট থেকেই তো চট তৈরি হতো। সো পাটের চট, তো পাটকল চটকল সেম জিনিস। এটা রিষড়াতে স্থাপিত হয় 1855-তে। থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? নেক্সট কোশ্চেন, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? এটা ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত থমাস কাপ। আধুনিক পর্যায় সারণীর প্রথম ধাতব মৌল কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট আরো একটা প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীর প্রথম ধাতব মৌল কোনটি? আচ্ছা, পর্যায় সারণীর প্রথম দিক থেকে যদি আমরা মৌল দেখি, হাইড্রোজেন, এটাকে আমরা কি ধাতব মৌল ধরি? একদমই না, এটা হচ্ছে গ্যাসীয় মৌল, তাই না? তারপরে আসে কি হিলিয়াম, হিলিয়ামটাও একটা গ্যাস, এটা নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। হাইড্রোজেন 1, হিলিয়াম 2। তারপরে আসে কি লিথিয়াম, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম, মুখস্থ ছিল না? হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন, এরকম আমরা মুখস্থ করেছিলাম ছোটবেলাতে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিলটা। সো এখানে লিথিয়াম হচ্ছে কি, লিথিয়াম হচ্ছে পর্যায় সারণীর তৃতীয় মৌল, এবং এটা একটা পর্যায় সারণীর প্রথম ধাতব মৌল। ওকে, চলো আজকের ক্লাসটি আমি এখানেই এন্ড করব। ক্লাসটি যাদের ভালো লাগলো সকলে কমেন্ট করে জানাবে। আর প্রতিদিন এই ক্লাসটা কিন্তু দেখতে থাকো, বেশি বেশি করে আমি প্রশ্ন করাচ্ছি তোমাদের, 30 টিপ করে প্রায় প্রশ্ন করাচ্ছি 30 মিনিটে। সো অবশ্যই কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেশন তোমাদের সাথে আমি কন্টিনিউ করছি তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত, বা এখন কন্টিনিউ করব তোমরা যদি মনোযোগ সহকারে প্রতিদিন ক্লাসগুলো দেখতে থাকো। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই।